স্বাগত। আজ আমরা একটা বিস্ময়কর স্থাপত্যর রহস্য নিয়ে বসেছি। হাজার বছরেরও বেশি সময় ধরে হিমালয়ের বুকে দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দির। এই যে এত ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া, সবকিছু উপেক্ষা করে কিভাবে এই প্রাচীন কাঠামোটা টিকে রইল, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে। একদম ঠিক। আর কেদারনাথ তো শুধু একটা তীর্থক্ষেত্র নয়, তাই না? এটা প্রাচীন ভারতীয় কারিগরি জ্ঞান, প্রকৌশল দক্ষতা আর প্রকৃতির সঙ্গে মানুষের বোঝাপড়ার একটা অসাধারণ দলিল বলা চলে। হ্যাঁ, এই সূত্রগুলো আমাদের খুব কাজে দেবে নিশ্চয়ই। হ্যাঁ, এগুলো থেকে আমরা এর স্থাপত্য শৈলী, নির্মাণ কৌশল, ঐতিহাসিক প্রেক্ষাপট এগুলো আরও ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো কেন এটা আজও এত প্রাসঙ্গিক। তাহলে চলুন শুরু করা যাক। এই পাথরের ইমারতের ভাজে ভাজে যত গল্প লুকিয়ে আছে সেগুলো একটু শুনি, বুঝতে চেষ্টা করি কোন জ্ঞান আর দক্ষতায় তৈরি হয়েছিল এই মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ার এই যে রুদ্র প্রকৃতি, তার মুখোমুখি হয়েও কিভাবে এত স্থির আছে। প্রথমেই জানতে চাই, এই যে কেদারনাথ উপত্যকা যেখানে মন্দিরটা তৈরি হলো, সেই জায়গাটার পরিবেশটা ঠিক কেমন ছিল? নিশ্চয়ই আজকের মতো এত সহজ ছিল না পৌঁছানো। একেবারেই না। ভাবুন তো একবার, প্রায় 11,500 ফুট উঁচুতে একটা রুক্ষ পাথুরে উপত্যকা। 11,500 ফুট? হ্যাঁ, সেখানকার ভূতাত্ত্বিক গঠন যেমন জটিল, তেমনি আবহাওয়াও চরম। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। শীতকালে তাপমাত্রা তো হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। তার উপর রয়েছে ভূমিধস, মেঘভাঙা বৃষ্টির ঝুঁকি। তো প্রাচীন নির্মাতাদের কাছে শুধু নির্মাণ কাজ করা নয়, ওই উচ্চতায় প্রয়োজনীয় উপকরণ, বিশেষ করে বিশাল বিশাল পাথর বয়ে নিয়ে যাওয়া, সেটাই ছিল একটা, কি বলবো, অসম্ভব কঠিন কাজ। তাদের প্রতিটা পদক্ষেপ ছিল প্রকৃতির বিরুদ্ধে একটা লড়াই আর কি। একদিকে প্রকৃতির এত কঠিন চ্যালেঞ্জ, আবার অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা গভীর আধ্যাত্মিক বিশ্বাস। শোনা যায় মহাভারতের পাণ্ডবরা এর সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, সেটা একটা প্রচলিত কথা। এই যে পৌরাণিক সংযোগ, এটা কি নির্মাণের প্রেরণা বা পদ্ধতির ওপর কোনো প্রভাব ফেলেছিল? পৌরাণিক বিশ্বাস অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের দর্শন চেয়েছিলেন। শিব নাকি তাদের এড়িয়ে চলতে চান, কিন্তু শেষ পর্যন্ত কেদারনাথে মহিষ রূপে দেখা দেন, আর তার পৃষ্ঠভাগ এখানে পূজিত হতে থাকে। লোকেরা বলে পাণ্ডবরাই নাকি প্রথম মন্দিরটা তৈরি করেন। আচ্ছা। কিন্তু আমরা যে মন্দিরটা আজ দেখি, সেটা সম্ভবত 8ম শতকে আদি শঙ্করাচার্য নির্মাণ বা পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু এই যে প্রাচীন পৌরাণিক ভিত্তি, এটা জায়গার তার গুরুত্ব অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, আর নিঃসন্দেহে নির্মাতাদের অসীম প্রেরণা জুগিয়েছে। মানে একটা গভীর আধ্যাত্মিক টান ছিল? হ্যাঁ, হয়তো এই টানটাই সেই অসাধারণ সাধনের চালিকা শক্তি ছিল। তাহলে বলা যায় চরম প্রতিকূলতার মধ্যেও গভীর বিশ্বাস আর স্থানীয় উপকরণ ব্যবহার এর একটা মেলবন্ধন ঘটেছিল। এই প্রসঙ্গে আসা যাক মূল স্থাপত্য কৌশলের কথায়। আমাদের সূত্রগুলো বলছে কাত্তিউরি শৈলীর কথা। এটা ঠিক কী ধরনের শৈলী, আর কেন এটা কেদারনাথের মতো জায়গার জন্য এতটা উপযোগী ছিল? কাত্তিউরি শৈলী, এটা মধ্যযুগে উত্তর ভারতে, বিশেষ করে বর্তমান উত্তরাখণ্ড অঞ্চলে বেশ প্রচলিত ছিল। এর মূল বৈশিষ্ট্য হল স্থানীয়ভাবে পাওয়া বড় বড় পাথরখণ্ড ব্যবহার করে খুব মজবুত আর টেকসই কাঠামো তৈরি করা। কেদারনাথ মন্দিরের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায়। চওড়া পুরু দেয়াল, একটা উঁচু প্ল্যাটফর্ম বা জাগাতির উপর বসানো, আর একটা বৈশিষ্ট্যপূর্ণ পিরামিড আকৃতির চূড়া বা শিখর। ঠিক। এই পুরো গঠনশৈলীটাই যেন এখানকার চরম আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি। পুরো দেয়ালগুলো তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে, আর শিখরের ঢালটা সেটা বরফ জমে থাকতে দেয় না, সহজেই ঝরে পড়ে যায়। পাথরগুলো এমনভাবে সাজানো হতো যাতে পুরো কাঠামোর তার উপর ভারটা সমানভাবে ছড়িয়ে পড়ে। এতেই তো এটা এত স্থায়ী হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সূত্র অনুযায়ী এই যে বিশাল পাথরখণ্ডগুলো জোড়া হয়েছে, তাতে নাকি কোনো সিমেন্ট বা চুন সুরকির মতো মশলা ব্যবহার করাই হয়নি, একেবারে হয়নি। এই শুকনো পাথরের গাঁথুনি বা ড্রাই স্টোন মেসেনারি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে, এ তো বিশ্বাস করা মুশকিল। এক চমৎকার নিদর্শন। ভাবুন,
অনেকটা বিশাল আকারের, নিখুঁতভাবে কাটা ত্রিমাত্রিক পাজল মেলানোর মতো। পাজল? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, পাথরগুলোকে এমনভাবে কাটা আর মসৃণ করা হতো যাতে তারা একে অপরের সঙ্গে একেবারে খাঁজে খাঁজে মিলে যায়, যাকে বলে ইন্টারলকিং পদ্ধতি। পাথরের নিজস্ব ওজন আর মাধ্যাকর্ষণ শক্তি গাঁথুনিটাকে ধরে রাখত। মানে পাথর কাটা আর বসানোর জন্য কি পরিমাণ নিখুঁত জ্যামিতি জ্ঞান লাগতো? ঠিক তাই, ভাবতেও অবাক লাগে। এর একটা বড় সুবিধা হলো মশলা না থাকায় কাঠামোটা একদম দৃঢ় বা রিজিড না হয়ে কিছুটা নমনীয়তা পেত। নমনীয়তা সেটা কিভাবে সুবিধা দেয়? এই যে হিমালয়ের মতো ভূমিকম্প প্রবণ অঞ্চল, এখানে এই নমনীয়তা কাঠামোকে সামান্য কম্পন বা স্মরণ সহ্য করতে সাহায্য করে। হয়তো মশলা দিয়ে গাঁথা দেয়াল হলে সেটা পারত না, ফাটল ধরত। তাহলে যা দেখতে মনে হচ্ছে একটা সীমাবদ্ধতা, মানে মশলার অভাব, সেটাই আসলে এর টিকে থাকার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অসাধারণ। আচ্ছা, পাহাড়ি এলাকায় তো জল জমে যাওয়া বা বরফ গলে ভিত্তি দুর্বল করে দেওয়া একটা বড় সমস্যা। পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে কিছু জানা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্মাতারা এ বিষয়ে খুবই সচেতন ছিলেন। মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে প্রায় 6 ফুট উঁচু এক বিশাল পাথরের মঞ্চ বা প্ল্যাটফর্মের উপর। আচ্ছা, 6 ফুট উঁচু প্ল্যাটফর্ম? হ্যাঁ, এই জায়গাটি। এটা শুধু মন্দিরকে একটা উচ্চতা দেয়নি, বরং বরফ গলা পানি বা বর্ষার জল থেকে মূল কাঠামোকে অনেকটা সুরক্ষিত রেখেছে। এরা ছাড়াও মন্দিরের ছাদের ঢাল আর পাথরের খাঁজ কাটা নালার মাধ্যমে জল দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার একটা সুচিন্তিত ব্যবস্থা ছিল। পানি যাতে কোনোভাবেই ভিত্তির কাছে জমে কাঠামোর ক্ষতি করতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। এই উন্নত ভিত্তি আর পানি নিষ্কাশন কৌশলই বহু শতাব্দী ধরে মন্দিরকে আর্দ্রতাজনিত ক্ষয় এবং ভূমিধসের পরোক্ষ প্রভাব থেকে বাঁচিয়ে রেখেছে। প্রকৃতির চ্যালেঞ্জকে প্রকৃতির নিয়ম মেনে জয় করার এই চেষ্টা সত্যি শিক্ষণীয়। এবার যদি মন্দিরের নকশা আর ভেতরে সজ্জার দিকে তাকাই, এর বিন্যাস মানে গার্ভগৃহ, মণ্ডপা, এগুলোর অবস্থান বা মন্দিরের অভিমুখ, এটা কি কোনো বিশেষ ভাবনা থেকে করা হয়েছিল? অবশ্যই। প্রাচীন হিন্দু মন্দিরের স্থাপত্যে দিক নির্ণয় বা ওরিয়েন্টেশন এবং বিন্যাস বা লেআউট খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেদারনাথ মন্দিরের গার্ভগৃহ, মানে যেখানে মূল লিঙ্গা স্থাপিত, সেটি পশ্চিমমুখী। একটু ব্যতিক্রমী, কারণ বেশিরভাগ শিব মন্দির পূর্বমুখী হয়। তাই নাকি? হ্যাঁ, তবে এর পেছনে নির্দিষ্ট কারণ বা ব্যাখ্যা থাকতে পারে, যা হয়তো সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে বা কোনো বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। মন্দিরের মূল কাঠামোতে রয়েছে গার্ভগৃহ, তার সামনে একটা আয়তাকার সভাকক্ষ বা মণ্ডপা, যেখানে ভক্তরা জড়ো হন। একদম। আর একটা ছোট বারান্দা বা অর্ধমণ্ডপা। এই বিন্যাস ভক্তদের পরিক্রমা এবং উপাসনার জন্য উপযুক্ত। কিছু ব্যাখ্যা অনুযায়ী মন্দিরের অবস্থান এবং নকশা নাকি পাঞ্চভূত বা 5টি মৌলিক উপাদান ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম এবং মহাজাগতিক শক্তির ধারণার সঙ্গে সম্পর্কিত করে তৈরি করা হয়েছিল। তবে এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। কিন্তু এটা স্পষ্ট যে নকশার প্রতিটা অংশে গভীর চিন্তা আর প্রতীকী ভাবনা কাজ করেছে। আর মন্দিরের ভেতরেও আর বাইরে দেয়ালে যেসব খোদাই করা মূর্তি বা নকশা দেখা যায়, সেগুলো কি শুধুই অলঙ্কারণ? না, কেবল অলঙ্কারণ নয়। এই সূক্ষ্ম পাথরের কাজগুলো আসলে একাধারে শিল্প, ইতিহাস এবং বলতে পারেন ধর্মগ্রন্থ। পাথরের গায়ে খোদাই করা মূর্তিগুলোর মধ্যে দেবতা, দেবী, পৌরাণিক কাহিনীর নানা দৃশ্য, যেমন শিব পার্বতীর বিভিন্ন লীলা বা অন্য হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যায়। আচ্ছা। এরা ছাড়াও ফুল, লতা পাতা, জ্যামিতিক নকশা, এমনকি তৎকালীন সমাজ জীবনের কিছু প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলা হয়েছে। এই ভাস্কর্যগুলো একদিকে যেমন মন্দিরের নান্দনিক শোভা বৃদ্ধি করেছে, তেমনি ভক্তদের মনে ধর্মীয় ভাব জাগিয়ে তুলতে এবং নিরক্ষর মানুষকেও পৌরাণিক কাহিনীগুলো দৃশ্যমান রূপে জানতে সাহায্য করেছে। এগুলো সেই যুগের শিল্পরুচি, ধর্মীয় বিশ্বাস আর সামাজিক রীতিনীতির এক জীবন্ত দলিল। সূত্র অনুযায়ী মন্দির নির্মাণে বিশেষ ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। এর কি কোনো বিশেষ কারণ ছিল, মানে কাঠামোগত সুবিধা বা অন্য কিছু? হ্যাঁ, পাথরের নির্বাচনটা খুব বিচক্ষণতার সঙ্গে করা হয়েছিল।
মূলত স্থানীয়ভাবে প্রাপ্ত নাইস জাতীয় রূপান্তরিত শিলা ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত কঠিন এবং টেকসই। নাইস পাথর? হ্যাঁ, এই পাথরগুলো হিমালয়ের চরম ঠান্ডা, প্রবল তুষারপাত এবং অন্যান্য প্রাকৃতিক ক্ষয় প্রতিরোধী। শতাব্দীর পর শতাব্দী ধরেও এই পাথরগুলো প্রায় অবিকৃত অবস্থায় টিকে আছে। শুধু কাঠামোগত দৃঢ়তাই নয়, এই পাথরের প্রাকৃতিক ধূসর বর্ণ পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি করে এবং স্থানের গাম্ভীর্যও বাড়ায়। আসল উদ্দেশ্য ছিল দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা। এই সমস্ত কিছুর সম্মিলিত ফলই কি মন্দিরটিকে এত বিপর্যয় সামলেও টিকিয়ে রেখেছে? বিশেষ করে 2013 সালের সেই প্রলয়ঙ্করী বন্যার কথা ভাবলে তো অবিশ্বাস্য লাগে। চারপাশে সবকিছু ভেসে গেল, কিন্তু মূল মন্দিরটি দাঁড়িয়েছিল। নিঃসন্দেহে মন্দিরের শক্তিশালী ভিত্তি, উঁচু প্ল্যাটফর্ম, কাটিউরি শৈলীর মজবুত গাঁথনি, শুকনো পাথরের পদ্ধতির নমনীয়তা, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, এই সব কিছুর সম্মিলিত প্রভাবেই এর অসাধারণ সহনশীলতার মূল কারণ। 2013 সালের জুন মাসে যা ঘটেছিল তা ছিল অভাবনীয়। এবং ভূমিধসে মন্দাকিনী নদীর জলস্রোত বিপুল পাথরের বোল্ডার নিয়ে নেমে এসেছিল। কেদারনাথ উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু মূল মন্দির কাঠামোটা আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে। তাই নাকি? হ্যাঁ, যদিও মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর বিশেষ করে মন্দিরের ঠিক পিছনে একটা বিশাল শিলাখণ্ড এসে আটকে যাওয়ায় জলস্রোত দুভাগে ভাগ হয়ে মন্দিরের পাশ দিয়ে বয়ে যায়। অনেকে একে দৈব কৃপা বলে মনে করেন, তবে মন্দিরের প্রকৌশলগত দৃঢ়তা যে মূল কারণ তা অস্বীকার করার উপায় নেই। ওই শিলাখণ্ডটি না থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত, কিন্তু মন্দিরটি সেই আঘাত সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল। সত্যি গায়ে কাটা দেয় ভাবলে। বন্যার পর তো মন্দির আর তার পারিপার্শ্বিক এলাকার পুনর্গঠন ও পুনরুদ্ধারের বিশাল কাজ হাতে নেওয়া হয়েছিল। সেই কাজে কি পুরনো কৌশলগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে, নাকি আধুনিক প্রযুক্তিই প্রাধান্য পেয়েছে? পুনর্গঠনের ক্ষেত্রে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। লক্ষ্য ছিল মন্দিরের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর স্বাতন্ত্র্য বজায় রেখে একে আরও সুরক্ষিত করা। ঠিক। যেখানে সম্ভব হয়েছে ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতি, যেমন শুকনো পাথরের গাঁথুনি, সেগুলোই অভিজ্ঞ কারিগরদের দিয়ে করানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পাথরের প্রতিস্থাপন বা মেরামতির ক্ষেত্রে পুরনো শৈলীকেই অনুসরণ করা হয়েছে। তবে কাঠামোর সার্বিক সুরক্ষা বৃদ্ধি এবং ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্যও নেওয়া হয়েছে, যেমন মন্দিরের চারপাশের পরিকাঠামো নির্মাণ, নদীর গতিপথ নিয়ন্ত্রণ, উন্নততর নিষ্কাশন ব্যবস্থা এবং কিছু ক্ষেত্রে কাঠামোর ভিত শক্তিশালী করার জন্য আধুনিক কৌশল প্রয়োগ করা হয়েছে। মানে বলতে পারেন এটা ছিল ঐতিহ্য ও আধুনিক সুরক্ষার একটা মেলবন্ধন ঘটানোর প্রয়াস। আর এই পুরো কর্মযজ্ঞে স্থানীয় মানুষদের ভূমিকা কেমন ছিল? তাদের ছাড়া তো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা বা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। একদম ঠিক কথা। স্থানীয় সম্প্রদায়, বিশেষ করে সেখানকার পাণ্ডা ও পুরোহিত সমাজ এবং অন্যান্য অধিবাসীরাই কেদারনাথের প্রাণ। বংশপরম্পরায় তারা এই মন্দিরের সেবা, রক্ষণাবেক্ষণ এবং তীর্থযাত্রীদের পথ দেখানোর সঙ্গে যুক্ত। 2013 সালের বিপর্যয়ে তারা নিজেরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তাদের মনোবল এবং মন্দিরের প্রতি ভক্তি ও নিষ্ঠা অটুট ছিল। পুনর্গঠন কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং ঐতিহ্যবাহী জ্ঞান অত্যন্ত মূল্যবান প্রমাণিত হয়েছে। এই মানুষগুলোর সহনশীলতা এবং তাদের অবিচল নিষ্ঠাই এই স্থাপত্য ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে চলেছে। তারাই এর জীবন্ত ধারক ও বাহক। তাহলে এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে কেদারনাথ শুধু পাথর আর প্রকৌশলের নিদর্শন নয়, এটি আসলে বিশ্বাস, সহনশীলতা, প্রকৃতির সঙ্গে বোঝাপড়ার আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক মিলিত প্রতীক। এই প্রাচীন স্থাপত্য থেকে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কি কোনো শিক্ষা নিতে পারি? অবশ্যই পারি। কেদারনাথের স্থাপত্য কৌশল আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে যখন আমরা টেকসই নির্মাণ বা সাস্টেনেবল বিল্ডিং প্র্যাকটিসেস নিয়ে এত চিন্তাভাবনা করছি। ঠিক। স্থানীয় উপকরণের বিচক্ষণ ব্যবহার, পরিবেশের চরিত্র বুঝে নকশা তৈরি করা, প্রকৃতির শক্তিকে ধ্বংসাত্মক না ভেবে তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করা, এই বিষয়গুলো কেদারনাথ আমাদের শেখায়।
এমন নির্মাণ পদ্ধতি ব্যবহার করা যা দীর্ঘস্থায়ী এবং প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে সক্ষম। এটাই তো ছিল এর মূল দর্শন। এটা প্রমাণ করে যে মানুষের সৃষ্টিশীলতা, গভীর বিশ্বাস বা আধ্যাত্মিক প্রেরণা এবং উন্নত প্রকৌশল জ্ঞান, এই তিনের মেলবন্ধনে এমন কিছু তৈরি করা সম্ভব যা সময়কে জয় করতে পারে। এক কথায়, প্রকৃতির রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়েও মানুষের জ্ঞান, সহিষ্ণুতা আর সৃষ্টিশীলতার এক কালজয়ী প্রমাণ এই কেদারনাথ মন্দির। এর টিকে থাকাটা যেন এক নিরন্তর প্রতিধ্বনি। হ্যাঁ, কেদারনাথ শুধু অতীতের গৌরবগাথায় শোনায় না, এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্যই এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এ স্থাপত্য শুধু দেখার বা জানার বিষয় নয়, অনুধাবন করার বিষয়। ক্যাটিউরি শৈলী বা শুকনো পাথরের গাঁথনির মতো কৌশলগুলো প্রমাণ করে যে প্রকৃতির সম্পদ ব্যবহার করেই প্রকৃতির চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এবং 2013 সালের ভয়ঙ্কর দুর্যোগের পরেও যেভাবে মন্দিরটি দাঁড়িয়ে রইল এবং যেভাবে ঐতিহ্য ও আধুনিকতাকে মিলিয়ে এর পুনরুদ্ধার করা হলো, তা এর গভীর সহনশীলতা আর অভিযোজন ক্ষমতারই পরিচয় দেয়। এই স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয় মানব সৃষ্টি এবং প্রকৃতির শক্তির মধ্যে সংঘাত নয়, বরং সহাবস্থান ও শ্রদ্ধার সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। ঠিক বলেছেন। এই প্রাচীন স্থাপত্য শুধু অতীতের সাক্ষী নয়, ভবিষ্যতের স্থাপতি ও পরিকল্পনাবিদদের জন্য ও এক বিরাট প্রশ্ন এবং প্রেরণা রেখে যায়। এখানে হয়তো আমাদের আজকের ভাবনার খোরাক। কেদারনাথের মতো প্রাচীন কাঠামোগুলোর এই যে অসাধারণ স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স, সেটা থেকে আমরা আধুনিক যুগে পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী নির্মাণ সম্পর্কে ঠিক কী শিখতে পারি? কিভাবে আমরা এমন স্থাপত্য তৈরি করতে পারি যা কেবল শক্তিশালী হবে না, বরং প্রকৃতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ ও শ্রদ্ধাশীল হবে?